নমস্কার বন্ধুরা, ভালো থাকার গপ্পের আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবারও চলে এসেছি নতুন এক গল্প নিয়ে। আজ আমি আপনাদের পাঠ করে শোনাব আশাপূর্ণা দেবীর লেখা উৎসব। দু একদিনের ভিতর 4 মেয়ের চিঠি আসিয়াছে। বাসুদেবের বিবাহের সংবাদে খুশি হইয়াছে সকলেই। শীতের রৌদ্রে পিঠ দিয়া বসিয়া জয়াবতী ছোট মেয়ে মঞ্জুলির সদ্য আগত দীর্ঘ পত্রখানি পড়িতেছিলেন। মঞ্জুলি লিখিয়াছে, মা গো, এতদিনে তাহলে দাদার বিয়ে হচ্ছে? শুনে পর্যন্ত যে কি আনন্দ হচ্ছে মা, সে বলে বোঝাবার ভাষা নেই। কি করে দাদার সম্মতি আদায় করলে? মেয়ে বুঝি খুব সুন্দরী? পাস টাস করা নাকি? অন্তত ম্যাট্রিকটাও হওয়া দরকার। কিন্তু আমাদের মতন ক্লাস 7 মেয়ে দাদার পছন্দ হবে না নিশ্চয়ই। এই তো আমরা মুখ্যু বলে উঠতে বসতে খোঁটা খাই তোমার জামাইয়ের কাছে। তোমরা আমাদের পাস টাস করাওনি, সে কি আমাদের দোষ বলো তো মা? বউ গান জানে, বাজনা? দাদার আবার যা গান বাজনার শখ। বউয়ের নাম কি, লেখনি কেন? যাগ্গে, শিগগির তো যাচ্ছি, গিয়ে সব জেনে নেব। বিয়ের বাজার সব হয়ে গেছে নাকি? অন্তত শাড়িগুলো বাপু কিনে ফেলো না, আমরা গেলে পছন্দ করে কেনা হবে। তোমাদের সেকেলে পছন্দে এখনকার মেয়েদের মন ওঠে না। এই তো এবার পুজোয় অত দাম দিয়ে শান্তিপুরি শাড়িখানা দিয়েছ। এই বাজারে 20-22 টাকার কম নয় হয়তো, কিন্তু কি বিশ্রী সেকেলে। কেমন বউ হচ্ছে তা কিন্তু লেখনি। খুব সুন্দর নয় নাকি? দেখো, রং যদি খুব ফর্সা হয়, চকোলেট অথবা ডিপ গ্রিন রঙের বেনারসি কিনলে ভালো। রং ময়লা হলে হলিওট্রোপ নয় স্কাই ব্লু অথবা ক্রিম কালার। আমরা যাবার আগে যদি বেনারসিখানা কিনে ফেলো, তাই বলে দিলাম। এখানে আমার ছোট ননদ একটা নতুন প্যাটার্নের কঙ্কন গড়িয়েছে, চমৎকার ডিজাইন। যদি বলো নিয়ে যেতে পারি। নাকি কঙ্কন দেবে বাপের বাড়ি থেকে? যা হয় জানিও। টয়লেট জিনিসের কি সাংঘাতিক দাম হয়েছে আজকাল। তোমার জামাই বলছিল 300 টাকার কমে হবে না। নিহাত খেলেও দিলেও তো চলবে না। এমনি আবল তাবল বকুনিতে পুরো 3 পাতা ভরাইয়াছে মঞ্জুলি। দাদার বিবাহের সংবাদে খুশি সে হইয়াছে বোঝা যায়। চিঠি সে লেখে কমই, কিন্তু যখন লেখে এমনই 2-4 পাতা ভর্তি। কিন্তু বেশিরভাগই থাকে তাহার ক্ষুদে ছেলেটির দুরন্তপনার অসংখ্য উদাহরণ ভরা। এই চিঠিতে আবার খোকার কথা লিখতেই ভুল। মনে মনে হাসিয়া জয়াবতী চিঠিখানা আবার উল্টাইয়া দেখেন, যদি কোনোখানটা পড়িতে বাদ হইয়া গিয়া থাকে। ছেলেটিকে শীঘ্র দেখিতে পাইবেন ভাবিয়া ভারী আনন্দ হয়। কেমন দেখিতে হইয়াছে কে জানে? সেই ফুলের মতন সুকুমার শিশুটি নাকি দস্যি, ডাকাত, হিটলার, কালাপাহাড় ইত্যাদি আখ্যা পাইয়াছে। সে নাকি সারা দিন কথার খই ফুটাইয়া বেড়ায়। এই দণ্ডেই দেখিবার জন্যে প্রাণটা ছটফট করিয়া ওঠে। প্রসবের পর 2 মাসের ছেলে লইয়া চলিয়া গিয়াছে মঞ্জুলি। সেই ছেলে 2 বৎসরের হইল। এত দিনের মধ্যে একবারও আনিতে পারে নাই জয়াবতী। পাটনা হইতে মেয়ে আনার খরচ আছে বটে, কিন্তু সত্যই এমন কিছু মারাত্মক খরচ নয়। সেবার তো মঞ্জুরি নিজেই লিখিয়াছিল অভিমান করিয়া, সত্যি কিছু আর বিলেতে শ্বশুরবাড়ি হয়নি মা, যে 2 বছর ধরে পড়ে আছি। এখানে সবাই বলে মা বাপ তো নিয়ে যাবার নামও করে না। এমন লজ্জা করে। আনি আনি করিয়া সেই অবধি আনা হয় নাই। শুধু যে পয়সা খরচ তাও নয়, সুবিধে অসুবিধের কথাও ভাবিতে হয় বিস্তর। ইদানিং শরীরটা ভাঙিয়াছে। ঝক্কি ঝঞ্ঝাটের নামে ভয় করে, কিন্তু মেয়েরা অত বুঝিতে প্রস্তুত নয়। তাহারা ত্রুটি পাইলে বলিতে ছাড়ে না। মনে মায়াও হয়, আহা বেচারা ছেলে মানুষ, মা বাপের জন্য মন কেমন করে বই কি। আর মা বাপ ছাড়া অভিমান করিবে কাহার কাছে?
যাক, এতদিনে সব মেয়েকটির মন রাখিতে পারিবেন জয়াবতী। মঞ্জুরি তো 2 বৎসর, বড় মেয়ে শেফালিকে 8 বৎসর দেখে নাই জয়াবতী। আসামের ওদিকে জামাইয়ের কাজ, ছুটি কম, আসা যাওয়ায় পোষায় না। তাছাড়া ঈশ্বরের কৃপায় সন্তান সংখ্যা তাহার 2 ঘণ্টার উপর ছাপিয়াছে, আনিবার নামে হৃৎকম্প হয়। দীপালি থাকে যশোরে, তাহার বিবাহটাই তেমন ভালো হয় নাই, নিহাতি পাড়াগেঁয়েই। মোটা ভাত কাপড়ে দিন কাটে বেচারার, অথচ মেয়েদের মধ্যে দীপুই তাহার সব চাইতে সুন্দরী। রূপ গুণ কিছু নয়, আসল কথা হলো আপন আপন ভাগ্য। রূপালীর বরে রেলের চাকুরি, বদলির কাজ, কাছে পিঠে থাকিলে নিজে হইতেই আসে, মাঝে মাঝে আনিতে হয় না। কাঁচরাপাড়ায় থাকিতে যখন তখন আসিয়া হাজির হইত। খাইয়া বেড়াইয়া সিনেমা থিয়েটার দেখিয়া 2-1 বেলার পরই চলিয়া যাইত। আনন্দ হয়, তবু তাই কি কম ঝঞ্ঝাট? জামাই, মেয়ে, 4টি নাতি নাতনি শুদ্ধ বিনা নোটিশে আসিয়া পড়লে কি যে মুশকিল। 2 মাস থাকিলে সংসারের সোজা অবস্থার ভিতর রাখা যায়, 2 দিন থাকিলে তাহাদের যত্ন আত্তি বেশি করিতে হয় বই কি। জামাই সঙ্গে থাকিলে আরোই হয়। তাহার উপর আবার যেখানেই যাক কোলের ছেলেমেয়েগুলি মায়ের ঘাড়ে চাপিয়া দিয়ে যাওয়া, শত কাজের ভিতর সেই দুরন্ত কাঁদুনে নাতি নাতনি সামলানো, এক সময় রাগও হইত সত্যি। এখন মন কেমন করে। কাঁচরাপাড়া হইতে বদলি হইবার পর কাটিহার, সৈদপুর 4.5 বছর আর এদিকে আসে নাই রূপালী। এবার ছেলের বিবাহের উপলক্ষে জেদ ধরিয়াছেন জয়াবতী। বাহিরের কুটুম্ব জড়া করা হোক না হোক, মেয়ে, জামাই, নাতি নাতনি সবগুলিকে একত্র করিবেনি। নিজের সুখ সুবিধাই কি সব? তাহাদের মুখও চাইতে হয় নাকি? দেবেন্দ্রনাথ আপত্তি করিয়াছিলেন বিস্তর। বলেন, তোমার এই শরীর খারাপ, ম্যাও ধরে কে? আনবো বললেই হয় না। শত্রুর মুখে ছাই দিয়ে একটির পিছনে একটি করে রেজিমেন্ট, তারপর সেই জামাই বেটাদের লবাবি কত, এনে তখন পস্তাবে। জয়াবতী ক্রোধে বিরক্তিতে উঠিয়া গিয়াছিলেন। সত্য কথা বলিতে কি, স্বামীর এই নির্মায়িক উক্তিতেই যেন জেদটা চাপিয়াছে বেশি। বেশ, তিনি নিজেই সকলের ঝঞ্ঝাট বহিবেন, দেবেন্দ্রনাথের গায়ে আঁচ লাগিতে দিবেন না। সত্যই কি বিবাহ হইয়া গিয়াছে বলিয়া এতই পর হইয়া গিয়াছে মেয়েরা, যে পিতৃস্নেহ শুদ্ধ লুপ্ত হইয়া গিয়াছে? বাসুর বিবাহে শেফালি, দীপালি, রূপু, মঞ্জু আসিবে না? বিবাহ উৎসব করিবে কে? পরে মেয়েদের মুখ দেখাইবেন কোন লজ্জায়? আর কি কখনো এ ভিটা মারাইতে আসিবে তাহারা? জয়াবতীর ইচ্ছা ছিল মূল্যবান ছেলে বাসুর বিবাহে মোটা কিছু পণ আদায় করিবেন, ইচ্ছামতো হাত মিলিয়া খরচ করিতে না বাধে। কিন্তু দেবেন্দ্রনাথের এক গোঁ, ছেলে বেচিতে পারিবেন না। ছেলে শুদ্ধ বলে, বিবাহের খরচের জন্য যাহাদের অপরের কাছে হাত পাতিতে হয়, বিবাহ করার অধিকার তাহাদের নাই। এত সব বড় বড় কথা জয়াবতী বুঝিতে অক্ষম। কেন, তাহাদের মেয়েদের বিবাহে কি কেউ দয়া দেখাইয়াছিল? দেবেন্দ্রনাথ নিজেই কি 2-5 হাজার ধরিয়া দেন নাই? মাথার ঘাম পায়ে ফেলা টাকা। তবে পণ নেওয়াকে এক হিসেবে গৌরবজনক বলিয়াই মনে করেন জয়াবতী। আরে বাপু, ছেলের দাম থাকিলেই দর হয়। অখাদ্যে পাত্রের জন্য তো কেহ টাকার তোড়া বাড়াইয়া ধরে না। কিন্তু এসব জায়গায় জয়াবতীর হাত নাই। যাক, সসৈন্যে কন্যাগুলির যাতায়াতের খরচই নাকি 500 টাকা লাগিবে। দেবেন্দ্রনাথ বলিয়াছেন, মেয়ের বিয়েতে ফতুর হয়েছি, ছেলের বিয়েতে বাড়ি বাঁধা দিতে পারবো না। স্বাদ আহ্লাদ মাথায় থাক, যেমন তেমন করিয়া কাজ সারা হোক, এই তাহার মনোগত ইচ্ছা। জয়াবতী ভাবেন, স্বাদ আহ্লাদি যদি না থাকিল তো মানুষ পশুতে প্রভেদটা কোনখানে? গরু গাধারা তো ছেলে মেয়ের বিবাহে 5 জনকে লইয়া উৎসব করিতে যায় না।
লোক লৌকিকতা, কুটুম্ব বন্ধুত্বের সুখ বাঘ ভাল্লুকে অবশ্যই বোঝে না। গহনা কাপড়ে রসাস্বাদন করিবার ক্ষমতা কিছু আর কুকুর বিড়ালের নাই, তবেই না মানুষের সহিত জানোয়ারের প্রভেদ। আহার তেষ্টায় ছুটোছুটি করবার মধ্যে পৌরষ কিছু নাই, সে উহারাও করে। জয়াবতী চান মানুষের মতন করিয়া বাঁচিতে। সংসার হইতে পাশ কাটাইয়া ফাঁকি দিয়া চলা নয়, সংসারের মাঝখানে প্রতিষ্ঠার আসন পাতিয়া রাজত্ব করা। কিন্তু দেবেন্দ্রনাথ চিরকালই তাহার মতের প্রতিকূল। দুই বিভিন্ন মনোভাব লইয়া এই দীর্ঘকাল তাহারা সংসার করিয়া আসিতেছেন। ঘাত প্রতিঘাত অবশ্য বাহ্য তো গড়ায় না, চলিতে থাকে মনে। জয়াবতী স্বাদ মিটাইতে নিতান্ত যাহা করিতে হয়, সে যে দেবেন্দ্রনাথের অনভিপ্রেত ব্যাপার, সেটুকু গোপন করিবার চেষ্টা দেবেন্দ্রনাথ করেন না। অন্যপক্ষে যে ইচ্ছাকে দমন করেন জয়াবতী, সেটা অভাবগ্রস্ত স্বামীর মুখ চাহিয়া নয়, অভিমানে। তবু আদর, সোহাগ, স্নেহ, ভালোবাসা, পরস্পরের মঙ্গল ইচ্ছার মধ্য দিয়াই জীবনের এই দীর্ঘ পথ কাটিয়া আসিতেছে। মনের আর মতের মিল দুটা কি অভিন্ন? সন্দেহ আছে। কিন্তু এবারে জয়াবতী অভিমান ছাড়িয়া হাল ধরিয়াছেন। ভরসা শুধু ছোট ছেলে সত্যদেব। উপার্জন করিতে অবশ্য শেখে নাই, মায়ের হুকুম তামিল করিতে শিখিয়াছে। লুকাইয়া 10 ভরির তোলা চুড়ি জোড়াটা 800 টাকায় বিক্রি করিয়া ফেলিয়াছেন জয়াবতী মাস্তুত বোন সুবর্ণর কাছে। প্রায় নতুনই ছিল। নতুন চাকরিতে ঢুকিয়া বাসু গড়াইয়া দিয়াছিল কয়েক মাসের মাহিনা জমাইয়া, মঞ্জুর বিবাহের পর। সে আর কদিন। কিন্তু যাক, তোলাচুরির প্রয়োজনীয় বা কি এত? শাঁখা লোহা অক্ষয় হোক, সেই যথেষ্ট সম্মান লোক সমাজে। অন্তত ঝোঁকের মাথায় এমনই উদারতার হাওয়া বহিতে থাকে মনে। এই টাকাটা রাখিবেন তিনি গোপনে নিজের হাতে, কাহারও কোনো ত্রুটি হইতে দেখিলে খরচ করিবেন। নিমন্ত্রণপত্রের সঙ্গে অনুরোধপত্র গিয়াছিল। আজ সকলকে মানি অর্ডার করতে গেছে সত্যদেব, তাই নিশ্চিন্ত চিত্তে মেয়েদের চিঠি লইয়া রোদে পিঠ দিয়া বসিয়াছেন জয়াবতী। একই কথা লিখিয়াছে সকলে। রূপালী লিখিয়াছে, দাদার বিয়ের ফুল ফুটল তাহলে। শুনে ভয়ানক আনন্দ হল। বিশেষত যুগ যুগান্তরের পরে 4টি বোন এক হব বলে। বউ কেমন, নাম কি, কত বড়, ইত্যাদি। দীপালি নিজে লেখে নাই, লিখিয়াছেন তাহার শাশুড়ি। লেখাটা বোধ করি একটি সদ্য শিক্ষার্থী বালকের, কিন্তু ভাষাটা তাহার নিজস্ব। তিনি লিখিয়াছেন, পূবে সূর্যি পশ্চিমে উঠেছে, বিস্মরণ বাপের স্মরণ হয়েছে। বৌমাকে তাই বলেছি, পীরের দরজায় সিন্নি মেরেছিলে নাকি গো বৌমা? অবশেষে বিস্তর প্রতিবন্ধকের ফিরিস্তি দাখিল করিয়া তিনি জানান দিয়াছেন, এত সত্ত্বেও তিনি বধূমাতাকে পাঠাইতে প্রস্তুত, যেহেতু তাহার মতো শাশুড়ি অনেক তপস্যায় মেলে, ইত্যাদি। শেফালি লিখিয়াছে, মা, ঈশ্বরের কৃপায় বাসুর সুমতি হইয়াছে জানিয়া খুশি হইলাম। অনেক দিন আপনাদের দেখি নাই, যাইবার ইচ্ছা যথেষ্ট থাকিল। কিন্তু ছেলে মেয়েদের সকলেরই প্রায় সর্দি কাশি। ছোট খুকিটা আমাশায় ভুগিতেছে। আপনার জামাতার ব্লাড প্রেশার বাড়িয়াছে, আমারও কদিন বাতের ব্যথাটা চাগাইয়াছে। এসব না কমিলে যে কি রূপে যাইতে পারিব জানি না। যাই হোক, সতুকে পাঠাইবেন লইয়া যাইতে। জানেনই তো আপনার জামাতার এক তিল অবসর নাই। শেফালি মাকে বলে তুমি, চিঠিতে লেখে আপনি। শেষ পর্যন্ত আসিবে সকলেই, এটা নিশ্চিন্ত। কারণ যাহারা প্রবাসে থাকে তাহারা মুখে কলকাতার অজস্র নিন্দা করে, কিন্তু প্রাণ পড়িয়া থাকে কলকাতায়। সুযোগ পাইলে সাধ্যপক্ষে আসিতে ছাড়িবে না। সামনের দিনগুলা ঠেলিয়া ফেলিতে ইচ্ছা হয় জয়াবতীর। কবে সেই উৎসবের আনন্দমুখর দিনগুলি আসিবে, জয়াবতী আজীবনের স্বাদ পূরণ হইবে।
মেয়েদের বিবাহে সকল স্বাদ ইচ্ছা বিসর্জন দিয়া শুধু কর্তব্য কর্ম করিয়া আসিয়াছেন। ছেলের বিবাহ দিবেন নিজের স্বাধীনতায়, সৌষ্ঠব সৌন্দর্য বজায় রাখিয়া। কিন্তু বসিয়া বসিয়া দিবাস্বপ্ন দেখিলে চলিবে না। আছে অজস্র কাজ, বড়ি দেওয়া, সুপারি কাটা হইতে শুরু করিয়া জানা অজানা কত কাজের ফিরিস্তি মনের ভিতর আসিয়া জমা হয়। চিঠি মুড়িয়া উঠিয়া পড়েন। প্রথম সাধেই কিন্তু বাগড়া দিল বাসুদেব নিজে। বলিল, সানাই বসাবে, আরও কিছু নয়? বুড়ো বয়সে তোমাদের কথায় পড়ে গলায় দড়ি দিতে যাচ্ছি বলে যা তা করবে নাকি? সানাই বাজিও শতুর বিয়েতে যত খুশি, এখন ওসব মতলব ছাড়ো। পাশেই যে বড় বাড়িটা ভাড়া লওয়া হইয়াছে, তাহার গেটের উপর মঞ্চ বাঁধিয়া নহবতখানা বসাইবার ব্যবস্থা করাইতেছিলেন জয়াবতী। আশ্চর্য! ছেলের বিবাহে ছেলেই যেন কর্তা। এখনকার ছেলেদের লজ্জা কি কিছুতেই নেই? বাপের সঙ্গে পরামর্শ করিয়া কেবলই আইটেম ছাঁটিয়া ছাঁটিয়া ব্যয়ের মাত্রা কমাইতে চায়, যেন আর কার বিবাহ। কিন্তু বউয়ের শাড়ি, জামা, সাবান, পাউডারগুলির উপর তো বেশ চাপান পড়িল। হিসাবের অনেক উপরে উঠিয়াছে সেগুলি। গৃহিণীর বিবাহিতা বঞ্জি ভাইজিগুলির নাম কাটা গিয়াছে নিমন্ত্রণের ফর্দ হইতে, কিন্তু কর্তার অফিসের বন্ধুবান্ধবের সংখ্যাই নাকি 32 জন। সাহেব শুভ আছেন, খরচ কি তাদের জন্য নাই? আর বাসুদেবের বন্ধুর সংখ্যা সে আর উল্লেখ করিয়া কাজ নাই। মাত্র 68খানা নিমন্ত্রণপত্র ছাপাইয়াছে বাসু নিজের নামে, শৌখিন কার্ডে, কায়দার ভাষায়। স্বাদ কাহারও কম নাই। ব্যয় সংক্ষেপ কেবল জয়াবতীর বেলায়। ছোট ছেলে সতুর সঙ্গে জয়াবতী এই লইয়া হাসাহাসি করেন। মনের চাপা উষ্মাগুলিও প্রকাশ করিয়া বাঁচেন। এমনই কথা কাটাকাটি, তর্কাতর্কি, মাঝে মাঝে হাসি ঠাট্টার ভিতর দিয়া আকাঙ্ক্ষিত দিন আসিয়া পড়িল। রূপালী, শেফালি, দীপালি, মঞ্জুলি ও তাহাদের রেজিমেন্টের দল। আনন্দে দিশাহারা হইয়া উঠিয়াছেন জয়াবতী। কাকে ছাড়িয়া কাকে দেখিবেন? শেফালির যে মেয়েকে ফ্রক পরা দেখিয়াছিলেন, সে এখন মায়ের মাথা ছাড়াইয়াছে। মেজটিও কম যায় না। শেষের দিকে 3-4টিকে তো তিনি জন্মাতেই দেখেন নাই। দীপালি বড় মেয়েটিকে রাখিয়া আসিয়াছে। তাহার শাশুড়ির বিশ্বাস, মেয়ে বড় হইয়াছে, এখন যেখানে সেখানে পাঠানো ভালো নয়। জয়াবতী ব্যথিতভাবে বলিলেন, হ্যাঁ রে, এটা কি যেখান সেখান হলো? মামার বাড়ি তো তার, নাকি? দীপালি লজ্জিতভাবে বলে, কি জানি বাপু, ওইসব কথা বলেন। তাছাড়া 5 জন আসবে, গয়না কাপড়ও তেমন নেই, তাই আর আনলাম না। জয়াবতী চাহিয়া দেখিলেন, নিজের মেয়ের অঙ্গেও গহনা কাপড়ের বালাই অল্পই আছে। পূজায় যে শান্তিপুরী শাড়িখানি তিনিই দিয়াছেন, সেটুকুই বোধ করি সম্প্রতি সম্ভ্রম রক্ষা করিয়াছে। ব্রোঞ্চের উপর পাত মোড়া গাছ কয়েক চুড়ি হাতে, তাছাড়া কোনো খানে সোনার চিহ্ন মাত্র নাই। তাহারই উল্লেখ করিয়া একসময় চুপি চুপি বলিলেন, কি হলো রে সব? 1,5-2 হাজারের গয়না তো ছিল তোর। সংসারে টানাটানি, তাছাড়া ছোট ননদটিকে পার করতে এবারে সব গেছে। বিপন্নভাবে উত্তর দেয় দীপালি। চমৎকার! জয়াবতী বিরক্তি গোপন করিতে পারেন না। ননদটি তো পার হলেন, বলি তোমার নিজের মেয়ের বেলায় সর্বস্ব ঘুচিয়ে ননদের হিললে হলো, আর তখন কে দেখবে? সে ওদের মেয়ে, ওরা বুঝবে, আমি কি করব বলো? জয়াবতী চুপ করিয়া যান, কিন্তু চুপ করিয়া নিশ্চিন্ত থাকিতে পারেন না। নিজের গলার হার, হাতের বালা খুলিয়া মেয়েকে পরাইয়া দেন। বাক্স হইতে 2-1খানা চওড়াপাড়ের শাড়িও বাহির করিয়া দিতে হয়। শীর্ণ পাকশিটে চেহারা হইয়া গিয়াছে দীপালির, যেন কত কালের বুড়ি। কপালের চুলগুলা উঠিয়া প্রকাণ্ড টাক, তাহার উপর সিঁদুর লেপিয়াছে মা ষষ্ঠীর মতো। অত ফ্যাশন ট্যাশন
কোথায় গেল দীপালির? ট্রেনের কাপড় ছাড়িয়া খালি গায়ে একখানা তসর শাড়ি পরিয়া ঘুরিয়া বেড়াইতেছে। রূপালী যা বদলায় নাই এক ফোঁটা। আসিবা মাত্রই ছেলে মেয়েগুলিকে ছাড়িয়া দিয়া গল্পে মশগুল। তাহারা কাঁদুক চেঁচাক, স্নান করুক, আহার করুক, সব বুঝিবে মা। মঞ্জুলি আবার ছেলে লইয়া এমন ব্যস্ত যে কথা কহিতে অবসর নাই। তবু সঙ্গে আনিয়াছে ছেলের বালক বাহনটিকে। শেফালি মাকে প্রণাম করিয়াই চিৎকার শুরু করিয়াছে। আস্তে কথা কহিতে পারেই না সে। অসতু, ট্রাঙ্ক সুটকেসগুলো একেবারে মুটেকে দিয়ে দোতলায় তুলিয়ে দিতে পারলি না? কি বোকা ছেলে রে! এই নীলিমা, বসলি যে বড়, ছোট খোকার পোশাক টোশাকগুলো বদলে দে। খবরদার খালি গায়ে রাখবি না, ফট করে ঠান্ডা লেগে যাবে। প্রতিমা, গল্পে জমে যাচ্ছিস, যা শিগগিরই রেলের কাপড় চোপড় ছেড়ে সাবান মেখে আয়। চেহারা যা হয়েছে! মা, খুব খানিকটা গরম জল চাই, সবাই স্নান করবে। এই মন্টু বিল্টু, এসেই লাট্টু ঘোরাচ্ছিস? তোদের নিয়ে কি করবো রে? পকেটে করে লাট্টু এনেছিস? বদ্ধ পাগল না কি? তা যা, দাদু টাকের উপর ঘোরা গেজা লাট্টু। স্যান্ডোগুন্ডা কোথায় গেল? নিশ্চয়ই বাইরে গেছে। কালীচরণ, যা বাবা দেখগে কোথায় বেরিয়ে গেল। উমি রুমি অশোকাই বা কোথায় গেল রে? ছাতে? এসেই ছাতে গেছে? ও মা, কি ঘেন্নার কথা গো! মাথা খুঁড়ে মরবো না কি? ন্যাড়া ছাদ যে। বাবা কালীচরণ! কালীচরণই তাহার অগতির গতি, পাড়ের কাণ্ডারি, দীর্ঘকালের পুরানো চাকর। শেফালির বিবাহ দিয়া নিয়া গিয়াছে সে। ঘূর্ণিবার্তায় পড়িয়া হাঁপাইয়া উঠিয়া জয়াবতী নিজেই গরম জল বসাইতে যান। খানিক পরে মঞ্জু আসিয়া বিস্ফারিত চক্ষে বলে, মা, বাইরের ঘরে নাকি কেউ যায়নি? তোমার জামাইরা হাত মুখ ধোয়ার জল পায়নি, এক ফোঁটা চা পায়নি, একলা বসে আছে। ছি ছি, কি কাণ্ড! চা পাননি, মুখ ধুতে জল পাননি, সে কি কথা? বৃন্দাবন কোথায় গেল? আর সতু, উনি বা কই? উদ্বিগ্নভাবে জয়াবতী বলেন। বৃন্দাবনকে নিয়ে তো ছোটদা বাজারে বেরোলো। বাবা ওপরে শুয়ে আছেন, বললেন মাথা ধরেছে। এই কি মাথা ধরিয়ে পড়ে থাকার সময়? সমস্ত ক্রোধটা স্বামীর উপর ঝাড়িতে চান জয়াবতী। ছেলের বিবাহের উপলক্ষে এক সপ্তাহ ছুটি লওয়াইতে কি কম সাধ্য সাধনা করিতে হইয়াছে? কেবল বলেন, আমি আর কি করব, দিন তিনেক নিলেই ঢের। কেন রে বাপু, জামাইদের আদর আপ্যায়ন করিলেও তো উপকার ছিল। জামা যা, তোরাই দেখাশোনা করে নে। কে বা কি করে? বাসুর বিয়ে বিয়ে করে খেপেছি কি সাধে? একটা বউ এলে তবু। বাইরের উঠোনে বড় বড় দুটো ড্রাম ভরিয়ে রেখেছি, সাবান তোয়ালে মাজন টাজন সব আছে সেদিকে। সেসবের জন্য ভাবতে হবে না, সে সঙ্গেই আছে। তোমাদের সেই পেটেন্ট নিমের মাজন আর টার্কিস বাত, ওরা ব্যবহার করলে তো। বলিয়া চলিয়া যায় মঞ্জু। সেই মঞ্জু যে একখানা ডুরে শাড়ি কিনিয়া দিলে 7 বার মায়ের গলা ধরিয়া আদর করিত। তাড়াতাড়ি চা জলখাবারে ব্যবস্থা করিতে বসেন জয়াবতী। অনুষ্ঠানের তো ত্রুটি রাখেন নাই। বামুনি আছে 3টা, রান্নার দিকে 2জন, চা জলখাবারের জন্য 1জন। তবু দেখাইবার লোকের অভাবে ত্রুটি হইয়া যায়। কিন্তু মেয়েরা তো কুটুম্ব নয়, দেখিয়া শুনিয়া আপনার স্বামী পুত্রের যত্নগুলো করুক না। দীপালি ওরই মধ্যে গেরস্থালি, তাছাড়া তাহার কোলের ছেলে তেমন শিশু নয়। তাই তাহাকে খোঁজ করেন জয়াবতী কাজে সাহায্যের জন্যে। ইরা, তোর মাকে ডেকে দে তো। মা, মা আর্নিক করছে। আর্নিক করছে? সে আবার কবে ধরল? অনেক দিন। জানো দিদিমা, 3-4 ঘন্টা পুজো করে মা। কেমন স্তব করে! মার মন্ত্র হয়েছে কি না? জয়াবতী অবাক হইয়া যান। দীক্ষা লইয়াছে দীপু, তাহার যে এখনো হয় নাই।
ইতিমধ্যে সেজ জামাই অসীম আসিয়া হাজির, স্নান সারা হইয়াছে। ধোপদস্তু সদ্য পাট ভাঙা সাদা পায়জামার উপর হাফ শার্ট ও সোয়েটার চাপাইয়া চটি ফটফট করিতে করিতে সোজাসুজি অন্দরে আসিয়াছে। হাসিয়া বলে, মা, আমরা রাগ করিয়ে চলে যাচ্ছি। সদা হাস্যময় এই ছেলেটি জয়াবতী সর্বাপেক্ষা প্রিয়। পরের ছেলে বলিয়া সমীহ করিতে হয় না, উহার স্বভাবের গুণে। তাহার হাস্যোজ্জ্বল মুখের পানে চাহিয়া হাসিয়া কহিলেন, কেন বাবা, রাগ কিসের? বারে, বিয়ে বাড়িতে নেমন্তন্ন খেতে এলাম, আমরা চাও পাচ্ছি না যে। কই মিঠাই মন্ডা কোথায়? কি আছে বার করুন, ভীষণ খিদে পাচ্ছে। জয়াবতী ব্যস্তভাবে ঠাকুরের সাহায্যে রাশিকৃত খাবার ও চা আনিয়া হাজির করেন। কই শালারা কোথায় গেল? একলা খাবো নাকি? মা, বাসুদা বুঝি বিয়ে বাড়ি থেকে পালিয়েছে? পালাইনি। ঢোক গিলিয়া জয়াবতী ছেলের দোষ সামলাইয়া বলেন, ওই ও বাড়িতে রয়েছে। বললে বাড়িটা আগলানো দরকার তো, দিনকাল ভালো নয়, আসবে, নিয়মকর্মের সময় আসবে। চালাক ছেলে, তোফা আয়েশ করে ঘুমিয়ে নিচ্ছে, জানে নিশ্চিন্তির ঘুম এই তো শেষ, বলিয়া হা হা শব্দে হাসিয়া ওঠে অসীম। রূপালী কাছেই ছিল, কারণ বরের কাছ হইতে খুব বেশি তফাতে তাহাকে কদাচিৎ দেখা যায়। ভ্রুভঙ্গি করিয়া বলে, যা মুখে আসে বললেই হলো, মা রয়েছেন না। রয়েছেন মানে? মাকেই তো বলছি। মা, কিছু অন্যায় বলেছি? জয়াবতীও হাসিয়া ফেলেন, ইহার সঙ্গে পারিবার জো নাই। সংসারের পর্ব সারার পর জয়াবতী সেইমাত্র দাসীদের কাছে মাছ কোটার তত্ত্বাবধানে গিয়াছেন। শেফালি কোলের মেয়েটাকে ট্যাঁকে করিয়া আসিয়া শ্লেষকণ্ঠে কহিল, মা, তোমার পুণ্যবতী মেজ মেয়ে আঁশ এসেলে খাবেন না। কি? দীপু আঁশ এসেলে খাবে না? ও কি কথা ছিরি? ছিরি বিচ্ছিরি তোমরাই জানো, আমি বলতে গেলাম চ্যাটাং চ্যাটাং করে অনেক কিছু শুনিয়ে দিলে। আমি তো বাবু মরণকাল অবধি এই নরক ঘেঁটে মরব। বলিয়া নরকের সঙ্গে তুলনীয় কোলের মেয়েটাকে গুছাইয়া কোলে চাপিয়া ধরিয়া কথার উপসংহার করে শেফালি। ওসব ধর্মপুণ্যের মর্ম বুঝি না। কিন্তু কাজের বাড়িতে একজন আলাদা খাইলে যে কি ঝঞ্ঝাট, সে মর্মই বা কে বুঝিবে জয়াবতী ছাড়া? তাছাড়া সধবা মেয়ে নিরামিষ খাইবে, এই বা কেমন অনাসৃষ্টির কথা। দীপালিকে তিনি ডাকিয়া পাঠান। বিরক্তি গোপনের চেষ্টা না করিয়া বলেন, কি ছিষ্টি ছাড়া কথা বলছিস রে দীপু? হেসেলে খাবি না নাকি? না মা, দীক্ষা নেওয়ার পর থেকে ওসব ছেড়ে দিয়েছি। কি জানি মা, মন্তুর তো সবাই নেয়, এমন কথা তো কখনো শুনিনি। খাবি কি? খাওয়ার আবার ভাবনা? খাওয়া আবার একটা জিনিস নাকি? শীর্ণ মুখে উদাস হাসি ফুটাইয়া দীপালি মায়ের চিন্তা দূর করিয়া বলে, একটা তোলা উনুনে দুটো ভাতে ভাত করে নিলেই হবে। দুগ্গা দুগ্গা, কি অলক্ষণে কথা। আর কথা জোগায় না জয়াবতীর মুখে। ইহারি মাঝখানে রূপালীর একটা ছেলে সিঁড়ি হইতে গড়াইয়া পড়িয়া কপাল ফাটাইয়াছে। ছেলেকে তুলিয়া ফার্স্ট এডের পরিবর্তে বাড়ি শুদ্ধ সকলে এমন গোলমাল বাঁধাইয়া তুলিল যে বেচারা ছেলেটা কাঁদিতেই ভুলিয়া গেল। রূপালী তখন বঞ্জিদের খোসামত করিয়া গান শুনিতে বসিয়াছে। শেফালি তুমুল চিৎকারে তাহাকে সচেতন করিতে থাকে। অরূপী রাক্ষসী, গেলি কোথা? ছেলে পড়ে কপাল ফাটালো, কোন চুলে নিশ্চিন্তি হয়ে বসে আছিস? ও মা, এসব কি আলবড্ডে কাণ্ড! নীলি, উমি, রুমি,
হারামজাদিরা মুলুক ছেড়ে গেল কোথায়? ডেকে দে না তোর সেজো মাসিকে। ততক্ষণে জয়াবতী ছেলেকে টানিয়া তুলিয়াছেন। হাসিটা রূপালীর রোগ। হিহি করিয়া হাসিয়া বলে, ও মা, কপাল ফেটে চৌচির করেছে যে। এই দিলু, বাইরে বলগে যা, তুলো, ব্যান্ডেজ, বেঞ্জিন সব নিয়ে বাড়ির মধ্যে আসতে। শেফালি গালে হাত দিয়া বলে, অবাক করলি, ওইসব এনেছিস না কি সঙ্গে করে? আনবো না, গয়না কাপড় না আনলেও বরং চলবে, ওসব না আনলে অচল। এক একটা যে আস্ত শয়তান। বলিয়া যথেষ্ট কর্তব্য সারা হইয়াছে বোধে রূপালী সরিয়া পড়ে। রক্তটক্ত দেখিলে তাহার গা কেমন করে। রূপালী না দেখিলেও চিকিৎসা অবশ্যই হইবে, এটা জানা কথা, সকলেই যখন আছে। বাসুদেবকে লইয়া দেবেন্দ্রনাথ বসিয়াছেন নান্নিমুখে। উঠিবার কথা নয়, উঠিবার অনুমতি যখন পাইলেন তখন ছেলে শান্ত হইয়াছে। দেবেন্দ্রনাথ প্রথমেই তাহার খোঁজ লইলেন। কোথায় গেল ছেলেটা? খুব বেশি কেটেছে নাকি? জয়াবতী দুঃখিত স্বরে কহিলেন, আহা, বেশি বলে বেশি, কপালের এতটা ফেটে গেছে। এখনই হয়েছে কি, আরও কত বাকি আছে? বলিয়া বিদ্রূপ হাস্যে মুখ বাঁকাইয়া বাসুদেব চলিয়া যায়। জয়াবতী বিবাহের দিন ছেলের উপর রাগ করিবেন না প্রতিজ্ঞায় তাড়াতাড়ি হাসিবার মতো মুখে বলেন, ষাট ষাট, কথা শোনো ছেলের, বাকি আবার কিরে? এই তো কপাল ফাটার শুরু, কত কপাল ফাটবে এখন। কি যে বলিস বাবু? বেজার মুখে উঠিয়া যান জয়াবতী। বরযাত্রী যাওয়ার সময় পাওয়া গেল না দীপুর বর সুরেনকে। সুরেন নাকি দুঃসম্পর্কের এক বোনের বাড়ি চলিয়া গিয়াছে। গরিব বলিয়া তাকে হেনস্থা করা হইয়াছে। শ্বশুর ডাকিয়া কুশল প্রশ্ন পর্যন্ত করেন নাই। ভাইরা ভাইরা বিদ্রূপ করিয়া হাসিয়াছে। শ্যালকেরা মুখ বাঁকাইয়া চলিয়া গিয়াছে। ইহার উপর বাড়ির ভিতর হইতে দুটা পান চাইতে গিয়া অনেক বাক্যবান হজম করিতে হইয়াছে। গরিব বলিয়া যে তাহাদের মানমর্যাদা থাকিবে না এমন কথা আইনে নাই। দীপালি কপাল কুঁচকাইয়া চলিয়া গিয়াছে পূজার ঘরে। দাদার বরযাত্রার সাজ দেখিবার স্পৃহা তাহার নাই। জন্ম, মৃত্যু, বিবাহ কাহারও জন্য আটক থাকে না। সুরেন তো তুচ্ছ কথা। বর যথাসময়ে বাহির হইয়া যায়, কিন্তু পরে জয়াবতী খোঁজ করেন কে কি হেনস্থা করিয়াছে তাহার জামাতাকে। শেফালি তাচ্ছিল্য ভরে ঠোঁট উল্টাইয়া বলে, এমন কিছু বলা হয়নি যাতে মানের কানা খসে যায়। নীলি মিনিটে মিনিটে মুঠো মুঠো পান নিয়ে যাচ্ছিল। জিজ্ঞেস করতে বললে মেজমশাই চাইছেন। উনি রোজ 100-200 পান খেতে পারেন। আমার বাবু অসহ্য হলো, বলেছি তা নইলে আর অমন দারিদ্রির দশা, পেটে ভাত জোটে না, 200 পানের খরচ, এতেই একেবারে। ইরা ফোঁস করিয়া বলিয়া উঠিল, আর বললেন না যে মার গয়না বেচে বাবা পান খেয়েছেন? বলেছি তো বলেছি, তোর বাবার কানে ধরে তো বলতে যাইনি। তুমিও বাবা কম শয়তান মেয়ে নাও। এইটুকু মেয়ের পেটে এত, তক্ষুনি টুক করে গিয়ে বাবাকে লাগালো কেন? আমার বাবাকে যা ইচ্ছা বলবেন কেন? আপনারা বড়লোক বলেই না। 13 বছরের ইরা পাকা গৃহিণীদের মতো চোখে অঞ্চল চাপা দেয়। জয়াবতী কাহাকে ফেলিয়া কাহার মন রাখিবেন? তবু এক্ষেত্রে শেফালিকেই তিরস্কার করা দরকার। তাই বলিলেন, কেন বাপু বলতে গেলি? জামাই মানুষ, দুদিনের জন্য কত সাধ্যি সাধনায় আনতে হয়েছে।
পান খাক চা খাক, বলার দরকার কি? এখন বাড়ির বেটা ছেলেরা সব বেরিয়ে গেল, কে তাকে খোঁজ করতে যায়? গিন্নিবান্নি বয়স হলো, বুঝে সুঝে কথা কইতে শিখলি না? শেফালি কিছুমাত্র না দমিয়া সমান অবহেলার সুরে কহিল, আমি বাবা অত বোঝাবুঝি ধার ধারি না, হক কথা বলবো, বাপকে করি না ডর। মান যাদের নেই তারাই অহরহ গেল গেল মান গেল ভেবে তথস্থ। এই যে বউকে দুগাছা গিলটি চুড়ি হাতে দিয়ে রেখে দিয়েছে, শীতকালে ছেলেপুলের গায়ে একটা ভালো গরম জামা নেই, এতে মানের হানি হয় না? আমি বাবা অসহ্য সইতে পারি না, এতে তুমি আমায় যাই বলো। আসল কথা, নিজের বর আসিতে পারে নাই বলিয়া অপর জামাইদের জামাইয়াদর দেখিয়া গা জ্বলিয়া যাইতেছিল শেফালির। দীপালি বোধ করি এই মাত্র সন্ধ্যাহ্নিক সারিয়া পিছনে আসিয়া দাঁড়াইয়াছিল। বচসা বাঁধিতে দেরি হইল না। দেখা গেল কণ্ঠি পড়িতে শিখিয়াছে বলিয়া রসনায় বিষ ছড়াইতে কিছু কম শিখিয়াছে দীপালি, এমন নয়। জয়াবতী থামাইবার চেষ্টায় কাঁদো কাঁদো হইয়া নিজেই থামিয়া গেলেন। রূপালী ব্যাপারটাকে হালকা করিয়া ফেলিবার চেষ্টায় বার কয়েক, মরেছে রে, ছেলেবালার মতো ঝগড়া করে মরছে দুটোতে। মেজদি, গলার শির ফুলে উঠল যে, নে তবে শাড়ির আঁচলটা কোমরে জড়া, নইলে ঠিক মানাচ্ছে না। বর্দি, তোমার রণরঙ্গিনী মূর্তি দেখে খোকা ভয় পাচ্ছে, ইত্যাদি আবোল তাবোল বকার পর ব্যাপার সিরিয়াস দেখিয়া সরিয়া পড়িল। শোনা যায় নন্দনকাননের একটি পুষ্পে হাত দিতে গিয়া দেবাসুরের যুদ্ধ বাঁধিয়াছিল। কাজেই এত বড় কলহের প্রতিক্রিয়া স্বরূপ এ বাড়িতে জলগ্রহণ করিব না বলিয়া যদি প্রতিজ্ঞা করিয়া বসে দীপালি, এমন কিছু অভাবনীয় হয় না সেটা। অতঃপর বরকনে আসিবার আগেই সকালবেলায় সুরেন দীপালিদের লইয়া যশোরে চলিয়া গেল। শেফালি বৈকালের ট্রেনে আসাম রওনা হইল, প্রায় বালক একটি ভাগিনীর ভরসায়। মঞ্জু এত কথা আর কিছুই জানিত না। তাহার ছেলের গা গরম হইয়াছে, তাই মাথায় জলপটি দিয়া বাতাস দিতেছিল এবং মাথার শিয়রে বসিয়া চোখের জল মুছিতেছিল। ছেলের অসুখ করিলে তাহার পৃথিবীটাই বিষ মনে হয়। তাহার দাদার বিয়ে আর বরকনে, বর পর্যন্ত কাছে নাই। এইবারই রান্না গলা দিয়ে নামানো শক্ত বলিয়া সে নাকি হোটেলে গিয়াছে চপ কাটলেট খাইতে। এই ফাঁকে ছেলের জ্বর 102 ডিগ্রি উঠিয়া বসিয়া আছে। কাঁদিতে কাঁদিতে মঞ্জু সুটকেস গুছাইতে থাকে। গোলমালের বাড়িতে এই ছেলে লইয়া থাকিলে যে বাঁচানো কঠিন হইবে এ বিষয় নিঃসন্দেহ। বিয়ে বাড়ির আমোদ মাথায় থাক, তার ছেলে লইয়া সরিয়া পড়িতে পারিলে বাঁচে। বাসু বাড়ির বাহিরে প্যান্ডেলের ভিতর বউ লইয়া গিয়াছে 68 জন বন্ধুর সহিত ইন্ট্রোডিউস করিয়া দিতে। হাজার বাতির তেজে বিদ্যুৎ বাতি জ্বলিতেছে। বউ হাসিয়া হাসিয়া 2-4টি কথায় সকলকে পরিতুষ্ট করিতেছে। এই দৃশ্যে যে দেবেন্দ্রনাথের অপমান করা হইল কেন কে জানে, তিনি বাহির হইতে চলিয়া আসিয়া অন্দরে আশ্রয় লইলেন। সারাদিনের রুদ্ধ বেদনার ভারে অবসন্নচিত্ত জয়াবতী নির্জনের আশায় 3তলার এই ছোট্ট ঘরখানিতে বিশ্রাম লইতে আসিয়াছিলেন। দেখিলেন মা দূরে বসিয়া গম্ভীর মুখে সিগারেট টানিতেছেন দেবেন্দ্রনাথ। স্বামীর কাছে আসিয়া পড়িয়া হঠাৎ কাঁদিয়া ফেলেন জয়াবতী। মেয়েগুলোর কীর্তি দেখলে? আমি ঢের দেখেছি, তুমিই দেখো। জয়াবতী নিজের মর্মোচ্ছ্বাসেই বলিতে থাকেন, আজকের দিনটা অন্তত থেকে যা। এই কাজের বাড়ি 500 লোক এসেছে, সকলেই মেয়েদের কথা জিজ্ঞেস করছে, আমি যে কি জবাব দিই? কেন আরো 7 করো, মেয়ে আনবো, জামাই আনবো, ঘটা করে ছেলের বিয়ে দেব বলি পয়সাকে পয়সা জ্ঞান না করে টাকার বৃষ্টি করা হলো। অনুষ্ঠানের ত্রুটি তো কিছু হয়নি, মিটেছে তো স্বাদ। শিক্ষা হয়েছে না আরো চাই? জয়াবতী ধীরে ধীরে উঠিয়া যান 3তলার সিঁড়ি বাহিয়া 4তলার ছাদে।
উঠিতে গিয়া একবার দাঁড়াইয়া যান সিঁড়ির সামনের ঘরটায়। মেজের ঢালা বিছানায় রূপালীর ছেলেমেয়েরা ঘুমাইতেছে। একখানা বড় লেপের তলায় 5টি ঢিবি, 5টি মনুষ্য শাবকের আভাস দিতেছে মাত্র, আর কিছু দেখা যায় না। শীতের রাতে এমনই ঢিবি হইয়া ঘুমাইত শেফালি, দীপালি, রূপালী, বাসু, সতু একখানা বড় লেপের তলায়। নক্ষত্রখচিত নীল আকাশের পানে সুদূর প্রসারিত দৃষ্টি মেলিয়া ভাবেন জয়াবতী, কেন এমন হয়? একটি গাছের 5টি ফল তো বিভিন্ন স্বাদের হয় না? শুধু মানুষই বা কেন এক গর্ভে আশ্রয় লইয়া, একই মাটিতে ভূমিষ্ঠ হইয়া, এক প্রাণরসে সঞ্জীবিত হইয়া এমন পরস্পর বিরোধী মনোবৃত্তি লইয়া গড়িয়া ওঠে? ছেলেদের মধ্যে একজন চাকরটিকে পর্যন্ত উঁচু কথা বলে না, আর অপরজন বিশ্ব ব্রহ্মাণ্ডের উপর ছুরি সানাইয়াই আছে। মেয়েরা কেহ হিন্দুয়ানির নাম শুনিলে নাক বাঁকায়, কেহ গোবর ও গঙ্গাজলের সাহায্যে সর্বদা সুচিতা বাঁচাইয়া চলিতে চায়, কাহারও গহনার বাক্স খোলা পড়িয়া থাকে, কেহ মাখার সাবানখানি লইয়া চাবির ভিতর তোলে, কাহারও ছেলেদের দিকে দিকপাত মাত্র নাই, কেউ ছেলেটি ছাড়া জগতে আর কিছুই দেখিতে পায় না, কাহারও কিছুতেই মন ওঠে না, কেউ সবই বাড়াবাড়ি দেখে। কি আশ্চর্য! শেফালি, দীপালি, রূপালী, মঞ্জু, বাসু, সতু সব জয়াবতীরই ছেলে মেয়ে। একদিন অন্তরে নিভৃত প্রদেশে ইহাদের আসন ছিল পাতা। মাতৃ স্নেহরসে পুষ্ট হইয়া একে একে খেলিতে নামিয়াছিল সংসার হাটে। আজ উহারা কত দূরে সরিয়া গিয়াছে। রুচি, প্রবৃত্তি, শিক্ষা দীক্ষা, ভাব ভাষা কিছু দেখিয়াই আর নিজের সন্তান বলিয়া চিনিবার উপায় নাই। পরিবর্তনশীল জগৎ। জয়াবতী এই দার্শনিক তত্ত্বটির দোহাই দিয়া মনকে সান্ত্বনা দিতে চেষ্টা করে, কিন্তু সহজে সান্ত্বনা আসে না। দেবেন্দ্রনাথই বা কি কম বদলাইয়াছেন। একদিনের কথা মনে পড়ে, শেফালি তখন নিতান্তই শিশু। দোলনায় শোয়া শিশুটিকে দেবেন্দ্রনাথের নিষেধ অগ্রাহ্য করিয়া জয়াবতী প্রবল দোলা দিতে গিয়া আছাড় দিয়াছিলেন। ঠোঁট কাটিয়া রক্তে ভাসিয়া গেল মেয়েটা, কিন্তু মেয়ের আগে মেয়ের মায়ের কান্না সামলাইয়াছেন দেবেন্দ্রনাথ। বেশ হইয়াছে, শিক্ষা হইয়াছে বলিয়া তিরস্কার করেন নাই। এখন সর্বদা উন্মুখ হইয়া থাকেন উচিত কথা শুনাইয়া দিবার জন্য। কিন্তু জয়াবতী, হয়তো এমনই পরিবর্তনের ছাপ তাহারও লাগিয়াছে, শুধু নিজে নিজেকে চেনা যায় না বলিয়াই সেটা মনে পড়ে না। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ গল্পটি শোনার জন্য। খুব শিগগিরই আরেকটি নতুন গল্প নিয়ে ফিরে আসছি। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। ঈশ্বরের কাছে এই প্রার্থনাই জানাই। ধন্যবাদ। নমস্কার।